মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান তারেক রহমানের। দ্বিপক্ষীয় বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ ও রোহিঙ্গা ইস্যুতে আলোচনা। ভারী বর্ষণ, নৌযানে ঢলে বাড়ছে যমুনার পানি। সিরাজগঞ্জে নদী ভাঙ্গন, সুনামগঞ্জে 5 উপজেলায় বন্যার শঙ্কা। আমের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে বাড়ছে রোগীর সংখ্যা। আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছে 97 শিশু, প্রাণ গেছে একজনের। ইরান আমেরিকার আলোচনা ইতিবাচক, জানালো মধ্যস্থতাকারীরা। চুক্তির রোডম্যাপ ঘোষণা, হরমুজ খুলতে রাজি তেহরান। স্বাগত ওয়ান বুলেটিনে। আমি ইশতিয়াক আহমেদ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত বাংলাদেশি কর্মীদের জন্য খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দেশটিতে আরও বেশি সংখ্যক বাংলাদেশি কর্মী নিয়োগের অনুরোধ জানিয়েছেন তিনি। সকালে প্রশাসনিক রাজধানী পুত্রজাওয়ায় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারেক রহমান। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, রোহিঙ্গা সংকট ও আঞ্চলিক সহযোগিতা সহ নানা বিষয়ে আলোচনা হয়। প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান। আর এই সফরের কেন্দ্রবিন্দুতেই ছিল দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করার কূটনৈতিক উদ্যোগ। সোমবার সকালে কুয়ালালামপুরের সাংগ্রিলা হোটেল থেকে মোটর শোভাযাত্রায় রাজধানী পুত্রজারা দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় পেরদারা পুত্রা ভবনে আসেন তারেক রহমান ও ডাক্তার জুবাইদা রহমান। তাদের অভ্যর্থনা জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। লাল গালিচায় স্বাগত জানানো হয় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে, দেয়া হয় গার্ড অব অনার। এরপর শুরু হয় দুই প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক। পরে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল নিয়ে অনুষ্ঠিত হয় বিস্তৃত আলোচনা। উঠে আসে বাণিজ্য, বিনিয়োগ, তথ্য প্রযুক্তি, জ্বালানি, অবকাঠামো, শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং ডিজিটাল অর্থনীতি সহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়। যৌথ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশে আরও বিনিয়োগের সুযোগ রয়েছে। তিনি মালয়েশিয়ার ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানান। একই সঙ্গে বাংলাদেশি শ্রমিক নিয়োগ বৃদ্ধি, শ্রমবাজার দ্রুত চালু, অনিয়ম কর্মীদের বৈধকরণ এবং আটক বাংলাদেশিদের প্রত্যাবাসনের বিষয়ও তুলে ধরেন। Regularization of illegal workers and repatriation of the detained Bangladesh, if possible. দুই নেতা মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সহ বিভিন্ন বৈশ্বিক ইস্যুতেও মতবিনিময় করেন এবং জাতিসংঘ সহ আন্তর্জাতিক ফোরামে একসঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। I express deep concern for the Rohingya people sheltered in Bangladesh and thank Malaysia for its continued support for their safe, dignified and sustainable repatriation to Myanmar. রোহিঙ্গা সংকটে বাংলাদেশের প্রতি সমর্থন জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। তাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের আহ্বান জানান আনোয়ার ইব্রাহিম। নিজের বক্তব্যে আসিয়ানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পৃক্ততা, আসিয়ান সেক্টরাল ডায়ালগ পার্টনার হতে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দেন। Of course, through our common effort to try and work in influence to resolve the predicament of refugees, Rohingya in Bangladesh, also here, and to engage through the good offices of the Foreign Minister, through ASEAN mechanisms, to engage with the Myanmar authorities to resolve part of the issue. এরপর রাষ্ট্রীয় ভোজসভা ও মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম সুলতান ইস্কান্দারের সঙ্গে সাক্ষাতের পর 5 দিনের সফরে চীনের উদ্দেশ্যে কুয়ালালামপুর ত্যাগ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়ার শ্রমবাজার, শিক্ষা, স্বাস্থ্য, বিনিয়োগ, তথ্য প্রযুক্তি সহ নানা বিষয়ে আলোচনা হয়েছে দুই দেশের প্রধানমন্ত্রীর সাথে এই বৈঠকে। প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, মালয়েশিয়ার বিনিয়োগ বাংলাদেশে আরও বাড়াতে হবে যাতে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী হয়। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জানিয়েছেন, বাংলাদেশে যে রোহিঙ্গা সংকট চলছে সেই সংকট সমাধানে তারা কাজ করতে চান। হাবিব রহমান, ওয়ান নিউজ, মালয়েশিয়া। জাতীয় প্রেস ক্লাবে 2026-27 বাজেটে তামাক ও তামাকজাত পণ্যের পলিসি সংস্কার নিয়ে কথা বলছেন পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার PPRC'র নির্বাহী চেয়ারম্যান হোসেন জেলুর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে।
হচ্ছে যে আমাদের একটা দার্শনিক এক ধরনের নতুন ইঙ্গিত দেয়া হয়েছে যে আমরা যে স্বাস্থ্য সেবা থেকে স্বাস্থ্য অসুখ যেন না হয়, মানে কিউরেটিভ টু প্রিভেন্টিভ, এটার একটা দর্শনের কথা বলছি। কিন্তু এই দর্শন কি ট্রান্সলেট হয়েছে কিনা ইনটু দি স্টেপস যেগুলো আমাদের, প্লাস আরেকটা বিষয় সরকারকে অবশ্যই সাধুবাদ জানাতে হয়, তারা যে ট্র্যাক অ্যান্ড ট্রেস, মানে বিশেষ করে যে নিয়মগুলো আছে, যে হারে ট্যাক্স দেওয়ার কথা, কোন ক্যাটেগরির, এই যে কিউআর কোড ইত্যাদি, এটার অ্যাটলিস্ট প্রিন্সিপালটা ঘোষণা করেছেন। বা প্রফেসর আবদুল্লাহ যেটা আমাদের সতর্ক করেছেন পাকিস্তানের উদাহরণ দিয়ে, যে শুধুমাত্র ট্র্যাক অ্যান্ড ট্রেস পলিসি অ্যানাউন্স করলে হবে না, এটার বাস্তবায়নের পাকিস্তানের উদাহরণ আমরা দেখছি 3.5 বছর লেগে গেছে। তার মানে অনেক সময় আমাদের যা হয়, ভালো উদ্দেশ্য ঘোষণা হলো, কিন্তু যারা এটা করতে চায় না তারা নানাভাবে এটাকে তখন বাতিল না করে বেসিক্যালি ডিলে করে দিল, এবং ডিলে যদি 5, 10, 11 তাহলে আর বাতিলের মতোই একটা বড় ধরনের ইস্যু হয়ে যায়। সো এই জায়গাগুলোতে আমরা আছি। সো দ্যাট ইজ সাম পজিটিভ স্টেপস অ্যান্ড অলসো সাম, যেটা বললাম। এখন নেগেটিভগুলোর কথা যদি বলি, নেগেটিভের মধ্যে এই যে প্রাইস বাড়ানো যেটা, সেটার কিন্তু 2 ধরনের একটা সমস্যা আমরা দেখতে পাচ্ছি। যে 60 থেকে 62, অন্যগুলো আপনারা দেখেছেন মাত্রাগুলো, প্রাইস বাড়ানোর এখানে হচ্ছে আমাদের সার্বিকভাবে এই প্রাইস বাড়ানো এবং যে রাজস্ব আহরণ, এটার মধ্যে আমি যদি আপনাদের সহজ ভাষায় বলি, একটা ডেসিমালের চক্করের মধ্যে রাজস্বর মাত্রাটা পড়ে যায়। 6.20 পয়সায় কেউ স্টিক কিনবে না, 60 টাকায় কিনবে। আমরা যে অ্যাকচুয়াল বাজার বাস্তবতা, সেটা মাথায় না রেখে আমরা যদি কাগজে একটা টেবিলে বসে একটা করি, তার একটা উদাহরণ হচ্ছে এটা। 60 থেকে 62 অ্যাকচুয়ালি বাজারে এখন, শিমুল বললেন যে আপনারা বাইরে হলেই চেক করতে পারেন, এখানে যে একটা ভেন্ডার থেকে 60 টাকায় বিক্রি করবে। সুতরাং এই ডেসিমালের চক্করের মধ্যে সরকারই কিন্তু একটা বড় ধরনের রেভিনিউ লস করছেন, এবং সেটা ক্যালকুলেশনও করে দেখিয়েছে আমাদের এহতিশাম হাসান, যে 4062 কোটি টাকা সিম্পলি ডেসিমালের চক্করের কারণেই সরকার, যেখানে আমরা বলছি যে রাজস্ব নাই, বাজেট কিভাবে বাস্তবায়ন করবে, এখানে জেনে শুনে রেভিনিউ লস কেন আমরা করব, এই রেভিনিউ লসের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এবং এখানে বাজেটে তামাক ও তামাকজাত পণ্যের পলিসি সংস্কার নিয়ে কথা বলছেন পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান। আমরা সরাসরি ছিলাম সেখানে। ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের 5 উপজেলার সীমান্ত এলাকায় পানি উঠেছে। বিভিন্ন স্থানে ভাঙ্গনের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। জাদুকাটা, মাহারাম, রক্তি ও পাটলাই নদী বিপদসীমা অতিক্রম করেছে। এদিকে ভারতের গজলডোবা ব্যারেজের 20টি গেট খুলে দেওয়ায় উজান থেকে নেমে আসা ঢল এবং বৃষ্টিতে কুড়িগ্রামের প্রধান নদ নদীগুলোর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। আর পাহাড়ি ঢলের কারণে সিলেটের সাদা পাথরে পর্যটকদের ভ্রমণে দ্বিতীয় দিনের মতো সাময়িক নিষেধাজ্ঞা জারি রয়েছে। ভারতের গজলডোবা ব্যারেজের 20টি গেট খুলে দেওয়ার পর কুড়িগ্রামের প্রধান নদ নদীগুলোর পানি বাড়তে শুরু করেছে। জেলার বিভিন্ন চরাঞ্চল ও নিম্নাঞ্চলে পানি ঢুকতে শুরু করেছে। এতে নতুন এলাকা প্লাবিত হচ্ছে। নদীর পানি বাড়ার কারণে চরাঞ্চলের নিচু জমিগুলো দ্রুত তলিয়ে যাচ্ছে। আমন মৌসুমের আগের সময়ে আবাদ করা পাট, ভুট্টা, চীনাবাদাম ও মরিচ ক্ষেত ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। অনেক এলাকায় ঘরবাড়িতেও পানি ঢুকতে শুরু করেছে। পানি উন্নয়ন বোর্ড বলছে, জেলার অধিকাংশ নদ নদীর পানি বাড়লেও এখনও কোনো পয়েন্টে বিপদসীমা অতিক্রম করেনি। তবে উজানের ঢল অব্যাহত থাকলে আগামী কয়েকদিন পানি আরও বাড়তে পারে এবং স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির আশঙ্কা রয়েছে। পাহাড়ি ঢলে সুনামগঞ্জের তাহিরপুর, বিশ্বম্ভরপুর, সুনামগঞ্জ সদর ও ছাতকের সীমান্ত এলাকা দিয়ে ঢলের পানি নেমেছে। এসব এলাকার ঘরবাড়ি, ফসলি জমি ও দোকানপাট প্লাবিত হয়েছে।
তাহিরপুর সীমান্তে লাউরের গড় থেকে বাগলিছড়া পর্যন্ত পাহাড়ি ঢল নামছে। এই সীমান্তের চারাগাঁও ছড়া ভরাট হওয়ায় পানি সীমান্তের বাঁশতলা, চারাগাঁও, মাঝহাটি, জঙ্গলবাড়ি, সংসারপাড়, কলাগাঁও, বাজারহাটি, লালঘাট গ্রামে নেমেছে। তাহিরপুর সুনামগঞ্জ সড়কের ডুবন্ত সড়ক 2 ফুট পানির নিচে রয়েছে। এছাড়াও বিভিন্ন স্থানে ভাঙনে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জাদুকাটা, মহারাম, রক্তি, পাটলাই নদী দিয়ে বিপদসীমা অতিক্রম করে ঢলের পানি নামছে। রাস্তা আমাদের পুরো নৌকা দিয়ে আইসি, রাস্তা বাড়ি ঘরে পানি গরদার নষ্ট হয়ে গেছে। আর ও আমরা রাস্তাঘাট বুড়াইলা খেল বাচ্চা কাচ্চা স্কুলে যাইতে পারে না, পড়তে পারে না। রাস্তায় মারা ধরে লিছে, মারছে কোনো মারিছে, আডুমা নিয়ে গেছে রাস্তা। এদিকে পাহাড়ি ঢলের কারণে সিলেটের জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাদা পাথরে পর্যটকদের ভ্রমণে দ্বিতীয় দিনের মতো সাময়িক নিষেধাজ্ঞা জারি রয়েছে। ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সাদা পাথর এলাকার পানির উচ্চতা বেড়েছে। এতে পর্যটন স্পটটির বিভিন্ন অংশ পানিতে ডুবে গেছে। প্রিয়া কুন্ডু, ওয়ান ন্যাশনাল ডেস্ক। ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিরাজগঞ্জে সব পয়েন্টেই যমুনা নদীর পানি বাড়ছে। আর পানি বাড়ার সাথেই সিরাজগঞ্জ সদর ও চৌহালি উপজেলার বিস্তীর্ণ চরাঞ্চলে দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। রবিবার বিকেলে সদরের বাহুকা এলাকায় হঠাৎই যমুনা নদীর তীর রক্ষা বাঁধের 30 মিটার বিলীন হয়েছে নদীগর্ভে। ভরা বর্ষার আগেই ভয়াল রূপ ধারণ করেছে যমুনা। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর টানা ভারী বর্ষণে গত 1 সপ্তাহ ধরে বাড়ছে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি। আর পানি বৃদ্ধির ফলে নদীর প্রবল স্রোতে চর অঞ্চল সহ বিভিন্ন পয়েন্টে তীব্র ভাঙন দেখা দিয়েছে। এর মধ্যে ভাঙনের তীব্রতা সবচেয়ে বেশি সিরাজগঞ্জ সদর, চৌহালি উপজেলার চর অঞ্চল ও অরক্ষিত এলাকাগুলো। রবিবার বিকেলে সদর উপজেলার বহুকা এলাকায় হঠাৎই ভাঙন দেখা যায় তীর রক্ষা বাঁধে। এ সময় নদীর তীর রক্ষা বাঁধের প্রায় 30 মিটার এলাকা মুহূর্তেই বিলীন হয়ে যায় নদীগর্ভে। আর জিও টিউব এবং জিও ব্যাগ ফেলে ভাঙন নিয়ন্ত্রণে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। স্থানীয়রা বলছেন, ভাঙনের ফলে হুমকির মধ্যে রয়েছে বাহুকা, ইটালি, গাজারিয়া, ভেওয়ামারা সহ আশপাশের বেশ কয়েকটি গ্রামের ফসলি জমি সহ বিভিন্ন স্থাপনা। নদীগর্ভে ফসলি জমি ও বাড়িঘর বিলীন হওয়ায় চরম আতঙ্ক বিরাজ করছে নদীপাড়ের মানুষের। একবার তো ভেঙে গেছে, এটা তো আছে, যা আছে এও তো আবার থাকতেছে না। বাড়িঘর অনেকে আসছিল, ভেঙ্গা চুরা গেছে। আমরা ভয় ভাই, এটা ভাঙলে আমরা থাকবো মনে যায়। ডামারা, গজারা, টেবুল বেড়া, সরা দোল, বাগবাড়ি এগুলা ভেঙ্গা যাবো। ঘুম নেই তো, কখন মানে ভেঙে যাইতে যাইতে কাম ভেঙে গেলে আমরা থাকবো কোথায়? আমাদের তো থাকার কোনো জায়গা নেই। কাজে সরকারের কাছে আবেদন, যাতে আমরা দ্রুতভাবে নদীর কাজটা পুরোদমে করে। ভাঙন দেখা দিলে দ্রুত পানি উন্নয়ন বোর্ডকে বিষয়টি অবগত করা হয়েছে জানিয়ে স্থানীয় ইউপি প্রশাসনিক কর্মকর্তা বলেন, ভাঙন পরিস্থিতির খোঁজখবর নেওয়া হচ্ছে। হঠাৎ করে এই ভাঙন শুরু হয়েছে এবং দ্রুত পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে দ্রুত কার্যক্রম শুরু হচ্ছে। তো যেভাবে ওনারা কাজ করতেছে তাতে বোঝা যাচ্ছে যে ইনশাল্লাহ এটা সমস্যার সমাধান হয়ে যাবে। ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড সবসময় তৎপর রয়েছে জানিয়ে নির্বাহী প্রকৌশলী বলছেন, জরুরি পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের পূর্ব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পাশাপাশি ভাঙন নিয়ন্ত্রণে আনা হয়েছে, ফলে আতঙ্কিত হওয়ার কিছু নেই। মানুষ যেন আতঙ্কিত না হয়, আমরা সঙ্গে সঙ্গে কাজ করতেছি এবং এই ক্ষতিটার পরিমাণ যাতে বৃদ্ধি না পায় এই জন্য আমরা এটা কাজ চলমান রয়েছে। পুরো এলাকাটাই আমরা সার্ভে করতেছি, যেহেতু পানি এখন বৃদ্ধি পাচ্ছে। যদি কোথাও এরকম গভীরতা সৃষ্টি হয় যাতে ভাঙার আগেই যাতে আমরা ব্যবস্থা নিতে পারি। বারবার এমন ভাঙন আতঙ্কে না থেকে যমুনায় স্থায়ী বাঁধ নির্মাণের দাবি যমুনা পাড়ের মানুষদের। ওয়ান ন্যাশনাল ডেস্ক। দেশের বিভিন্ন স্থানে বাড়ছে নদ নদীর পানি। এই বিষয়ে আরও জানাতে সিরাজগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন শুভকুমার ঘোষ, আর সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন জাকির হোসেন। শুরুতে যাচ্ছি সুনামগঞ্জে। জাকির, জেলায় বন্যা পরিস্থিতি এখন কেমন দেখছেন? দেখুন, গতকালকে রাত্রে থেকে সুনামগঞ্জে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে না, যার ফলে সুনামগঞ্জের যে সুরমা নদীর পানি কমতে শুরু করেছে। কিন্তু নদীর পানি কমলেও হাওরের দিকে, অর্থাৎ আপনি জানেন সুনামগঞ্জ হাওর অধ্যুষিত এলাকা, প্রায় 200-এর অধিক হাওর রয়েছে। প্রত্যেকটা হাওরে কিন্তু এই মুহূর্তে টইটুম্বুর হয়ে গেছে। এই আপনার যে হাওরটি দেখছেন এটি দেখার হাওর। এখানে কিন্তু গতকালকে থেকে এই হাওরে আজকে প্রায়
4 ফিট পানি বৃদ্ধি পেয়েছে। স্থানীয়রা আমাদেরকে যেমনটা জানিয়েছেন। আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদারের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে যেহেতু বৃষ্টিপাত নেই, তারপরেও তার আগামী 48 ঘন্টা তাদের একটা পূর্বাভাস রয়েছে। ভারতের চেরাপুঞ্জিতে মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ার একটা সম্ভাবনার কথা তিনি আমাদেরকে জানিয়েছেন। আবারও যদি বৃষ্টিপাত ভারতের মেঘালয়ে শুরু হয় তাহলে কিন্তু সুনামগঞ্জের নদীর পানি আবারও বৃদ্ধি পাবে এবং নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার একটা শঙ্কার কথা তিনি আমাদেরকে জানিয়েছেন। ইতিমধ্যেই জেলার তাহিরপুর, বিশ্বম্বরপুর, ধর্মপাশা এইসব উপজেলায় নিচু এলাকা যে সমস্ত এলাকা একেবারে নিচু, সেই সমস্ত এলাকার যে গ্রামীণ সড়কগুলো রয়েছে সেই গ্রামীণ সড়ক কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি পানিতে নিমজ্জিত হয়ে গেছে। অনেক জায়গায় আমরা দেখেছি বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। যেমন আমি যদি বলি তাহিরপুর উপজেলা সীমান্তবর্তী চারাগাঁও, বটছড়া এইসব এলাকা দিয়ে গতকালকে পাহাড়ি ঢল নেমেছিল, আজকেও ঢল অব্যাহত রয়েছে। তো সেই ঢলের ফলে কিন্তু আমরা দেখেছি অনেক বসত ভিটার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তো সার্বিকভাবে আমরা বলতে পারি এখন যদিও বৃষ্টিপাত নেই কিন্তু হাওরের দিকে পানি বাড়ছে এবং নদীর দিকে পানি কমছে। এই ছিল সুনামগঞ্জ থেকে পানি বৃদ্ধির সর্বশেষ খবর। জাকির, আপনি থাকুন। এবারে জানবো সিরাজগঞ্জের খবর। সেখানে আছেন শুভ। শুভ, যমুনার পানি কতটা বেড়েছে আর ভাঙ্গনের বিষয়ে বিস্তারিত জানাবেন। ইশতিয়াক, যমুনার পানি গত 24 ঘন্টায় সিরাজগঞ্জের 2টি পয়েন্ট রয়েছে, কাজীপুর এবং সিরাজগঞ্জ সদর। কাজীপুর পয়েন্টে বেড়েছে 19 সেন্টিমিটার এবং সিরাজগঞ্জ সদরের এই পয়েন্টটাতে, যে পয়েন্টটাতে আমরা দাঁড়িয়ে আছি, এই পয়েন্টটাতে বেড়েছে 16 সেন্টিমিটার। তবে এখন পর্যন্ত কিন্তু আসলে বিপদসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। মানে কাজীপুর পয়েন্টে 282 সেন্টিমিটার এবং এখানে কিন্তু আরও বেশি এর নিচ দিয়ে কিন্তু প্রবাহিত হচ্ছে। ফলে এখন পর্যন্ত আসলে বন্যা পরিস্থিতি অবনতি হওয়ার বা বন্যা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে সিরাজগঞ্জের চৌহালি এবং শাহজাদপুরের যে চরাঞ্চল আছে সেই জায়গাগুলোতে ভাঙন রয়েছে। পাশাপাশি গত পরশুদিন বিকেলে কিন্তু হঠাৎ করেই সদর উপজেলার পাহুকা এলাকায় সেখানে কিন্তু 30 মিটার যে নদীর তীররক্ষা বাঁধ আছে সেই তীররক্ষা বাঁধ কিন্তু হঠাৎই কিন্তু যমুনা গর্ভে চলে গিয়েছে এবং যখনই একটা বাঁধে কিন্তু ভাঙন দেখা দিয়েছে তখন সেই মুহূর্তে কিন্তু সেই বাঁধের পাশে পাড়ের যারা লোকজন আছে নদী পাড়ে তাদের মধ্যে কিন্তু একটা আসলে আতঙ্ক এবং ভয় দেখা দিয়েছে। কারণ এই মানুষগুলো বেশিরভাগই কিন্তু একসময় যেখানে ছিলেন সেই জায়গাগুলো নদীগর্ভে ইতোমধ্যে চলে গিয়েছে। ফলে অল্প ভাঙনেই বা কিছুটা ভাঙনেই কিন্তু তাদের মধ্যে একটা উদ্গ্রীব তৈরি হয়। তবে কয়েকটা বিষয় আমি আপনাকে একদম স্পষ্ট করতে চাই যে সেই ভাঙন কবলিত এলাকাটাতে ইতোমধ্যে পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ এবং জিও টিউব ফেলছে। এছাড়া আসলে চৌহালি এবং শাহজাদপুরের যে এলাকাটা আছে সোনাতনি, যেখানে ভাঙন রয়েছে সেখানে কিন্তু পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বলা হচ্ছে যে সেটা ডুবোচর। ফলে তারা কিন্তু আসলে স্পষ্টই বলছেন যে সেই জায়গাগুলোতে তাদের এই মুহূর্তে কিছু করার নেই। তবে সর্বোপরি আরেকটি বিষয় পানি উন্নয়ন বোর্ড বলেছেন যে এখন থেকে আগামী 4 থেকে 5 দিন বা হয়তো এরকম কয়েকদিন তাদের কাছে যে পূর্বাভাস রয়েছে সেই অনুযায়ী পানি বাড়বে। এরপরে কিন্তু আবার হয়তো পানি কিছুটা স্থিতি বা একটু কমতে পারে। এখন পর্যন্ত তারা বলছেন যে তাদের হাতে ভারী বন্যার কোনো সম্ভাবনা নেই। তবে সবারই কিন্তু দাবি, যে এলাকাগুলোতে ভাঙন রয়েছে সবারই কিন্তু দাবি একটাই যে আসলে স্থায়ী বাঁধ নির্মাণ না হলে বারবারই কিন্তু এভাবে ভাঙতে থাকবে, আতঙ্কে কাটবে। কারণ হাজার হাজার মানুষের কিন্তু ভিটে বাড়ি জমি এই কিন্তু এই যমুনা গর্ভে কিন্তু বিলীন হয়ে গিয়েছে। সেই জায়গা থেকে কিন্তু আসলে সবারই দাবি যে একটা যে স্থায়ী সমাধান হিসেবে যদি পুরো যমুনার পাড়টাকে স্থায়ী বাঁধে আনা যায় সেই ক্ষেত্রে কিন্তু তাদের মধ্যে ভাঙন আতঙ্ক কমবে। কারণ গত পরশুদিন যখন আসলে আতঙ্কটা মানে বাঁধটা ভেঙেছে তারপরে যে আতঙ্কটা মানে আসলে মানুষের মুখে মুখে যতটা না হয়েছে তার চেয়ে কিন্তু বেশি ছড়িয়েছে। এর ফলে নদী পাড়ে মানুষ কিন্তু তারা বলছেন যে রাত্রে আসলে আমরা ঘুমাতে পারিনি, একটা ভয় যে যেহেতু তীররক্ষা বাঁধ ভেঙেছে তাহলে পরে জমি আছে জমিগুলো চলে যাবে, আবার যদি ভাঙনটা বেশি হয় সেই ক্ষেত্রে কিন্তু সেই ভাঙনটা বাড়িঘরের দিকে চলে আসবে কিনা এরকম একটা ভয় ছিল। আর এই যমুনা নদীতে কিন্তু আসলে যখন পানি বাড়ে এবং পানি কমে তখনই একটা স্রোত হয়। এই স্রোত যে প্রবাহিত হয় সেই ফলে কিন্তু পানি বাড়ার সময় এবং কমার সময় দুই সময়ে কিন্তু ভাঙন হয়। নদী পাড়ে মানুষ কিন্তু আসলে দিন শেষে স্বস্তিতে কখনোই থাকতে পারেন না যারাই আছেন আসলে নদী পাড়ে যারা বসবাস করছেন, এবং বেশিরভাগ মানুষগুলোই কিন্তু নিম্ন আয়ের মানুষ। তারা কিন্তু বলছেন যে তারা ইচ্ছা করলেই যে ভালো কোথাও গিয়ে দূরে কোথাও গিয়ে তারা স্থায়ীভাবে বসবাস করবেন সেই সুযোগটাও নেই।
তো তাদের বিষয়গুলো মানবিকভাবে কিন্তু দেখার অনুরোধ তারা সবসময় করে আসছেন এবং পানি উন্নয়ন বোর্ড কিন্তু বলছেন যে কোনো কিছু নেই, আতঙ্কিত হবার কিছু নেই। যেহেতু ভারী বন্যার এখন পর্যন্ত আভাস নেই এবং ভাঙনও মোটামুটি যে তীর রক্ষা পাচ্ছিল সেটা নিয়ন্ত্রণে আনা গিয়েছে এবং 2 বছরে ভাঙন যেহেতু আসলে এই মুহূর্তে নিয়ন্ত্রণ করা সম্ভব না, সব কিছু মিলিয়ে তারা বলছেন যে নদী পাড়ে মানুষ যেন আতঙ্কিত না হয়। ইশতিয়াক, শুভ এবং জাকির, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ।